যতদিন না বিজনেস সফলভাবে দাঁড় করাতে পারছি ততদিন একটু হিসাব করে বুঝে চুরিনে চলবে। অতিরিক্ত শপিং, বাইরে খাওয়া, আড্ডা দেওয়া বন্ধ করো। যখন সফল হব তখন দুজনে মিলে সফলতা উপভোগ করব। বলেই ইমরোজ গটগট করে বেরিয়ে যায় বাসা থেকে। ইমরোজ যেতে সৃজা রেগে মেগে সোফার কুশন ছুঁড়ে মারল মেঝেতে। ও টেনে হিচড়ে যতদিনে সফল হবে ততদিনে আমার জীবন অর্ধেক ফুরিয়ে যাবে। সুপ্তি ঠিক বলতো, ইমরোজ একটা চতুর ধুরন্ধর। ওর প্রলোচনায় আমায় বিয়ের মতো বেরি ভাদে ঢুকতেই হতো না। এখন নাকি আমায় না খেয়ে ওর সংসার করতে হবে, বয়েই গিয়েছে। তোর হিসাব তুই কর, আমি সৃজা এসব মোটেই সহ্য করব না। আমি আজীবন লাক্সারি ভাবে চলে আসছি, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবো। সৃজা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখলো ইমরোজ আবার ভেতরে ঢুকেছে। তাকে দেখেই উৎসুক গলায় জিজ্ঞাসা করলো, গতকাল তো ডাক্তারের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কি বললেন ডাক্তার? কিছু তো বললে না? সৃজা সতর্ক হলো। মুখটা মুহূর্তে থমথমে করে বলল, রিপোর্ট নেগেটিভ। ডাক্তার বলেছেন তোমার সমস্যার কারণে আমি কনসেপ্ট করতে পারছি না, আপাতত কোনো সম্ভাবনা নেই। তোমাকে আগে পুরোপুরি সুস্থ হতে হবে। ইমরোজের কণ্ঠে হতাশা ঝরে পড়ল। 2 মাস ধরে চেষ্টা করছি আমরা। ডাক্তার তো বলেছিল এই সমস্যা খুব একটা বাধা হবে না। সৃজা তাচ্ছিল্যের হাসি হাসলো। ডাক্তাররা তো সান্ত্বনা দিয়েই যায়, কিন্তু মাত্র 3% সম্ভাবনা নিয়ে তুমি যেভাবে উদ্গ্রীব হয়ে আছো যেন তুমি একদম সুস্থ মানুষ। ডাক্তার বলেছিল আমাদের অনেক লম্বা সময় প্রয়োজন হবে। ইমরোজের মুখটা আপন মনে বিবর্ণ হয়ে গেল। থমথমে গলায় বলল, ডাক্তার বলেছে সময় লাগবে, হবে না তো বলেনি। আমরা চেষ্টা করব। ওপরওয়ালা সহায় হলে ঠিকই আমাদের কোল ভরে দেবেন। আর ততদিনে নায়েল ও আমাদের কাছে চলে আসবে। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে ইমরোজ আবারও বেরিয়ে গেল। সে দৃষ্টির আড়াল হতে সৃজা দাঁত খিচে বলল, আমাকেই ঠিক করে রাখতে পারে না, সে আবার বাচ্চা বাচ্চা করে। মা, ওর ঘরে না খেয়ে থেকে আমি বাচ্চা কাচ্চা পালবো? আমার এই মৌনতার মতো বলদ পেয়েছে। 1 ঘন্টা বাদ সৃজা সেজে গুজে বেরিয়ে গেল ঘর থেকে। মুখে প্রগাঢ় হাসি, হাতে ইমরোজের কার্ড। এসব হিসাব নিকাশ তার দ্বারা হবে না। সে পছন্দসই কিছু শপিং করে একটা রেস্তোরাঁয় গেল খেতে। শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় বসতে ঘেমে ওঠা বদন খানিক স্বস্তি পেল। সে খাবার অর্ডার করে ফোন বের করে ফোনে মনোযোগ দিল। সে যখন ফোনে ডুবেছিল তখনই আন্দোলিত হলো কারোর উৎসুক কণ্ঠ। আরে সিজা যে। সৃজা চকিতে মুখ তুললে সরব মুখে হাসি ফুটে উঠল। সানাফকে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। সে ভীষণ নম্রতা আশ্রদ্ধার সাথে বলল, সানাফ, আপনি এখানে কেমন আছেন? সানাফ হাস্যোজ্জ্বল মুখে সৃজার সামনে চেয়ারে বসতে বসতে বলল। আপনার সাথে বসলাম, কিন্তু সৃজা ব্যতিব্যস্ত হয়ে বলল, জি জি, অবশ্যই বসুন। আপনি ভর দুপুরে এখানে কি করছেন? সানাফ হেসে রসিকতার সুরে বলল, আমারই তো এখানে থাকার কথা। আমার বউ নেই, আদর করে দুপুরে খাবার রান্না করায় খাওয়ানোর মতো কেউ নেই, তাই তো এখানে আসলাম খেতে। বিয়ে করে নিলেই পারেন, আপনার ছোট ভাই তো বাবা হয়ে যাচ্ছে। সৃজার হাস্যোজ্জ্বল কণ্ঠে সানাফ বিমর্ষ মুখে বলল, বিয়ে করব কি করে? চোখে তো আপনার মতো সুন্দরী, স্মার্ট, কর্মক্ষম মেয়ে বাজছে না। আপনার মতো কাউকে খুঁজে পেলে এক্ষুনি বিয়ে করে নিতাম, এদিক ওদিক তাকাতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি বিবাহিত। বলেই সৃজা হেসে উঠল। সানাফ কাজ জাকিয়ে বলল, ভাগ্যে থাকলে তিনি বিয়ের পরও কাঙ্ক্ষিত মানুষটিকে পাওয়া যায়। সৃজা সরব কপাল কুঁচকে নিল। মানে? সানাফ আলতো ঝুঁকে গেল। সৃজা ভড়কে যায় তাকে ঝুঁকতে দেখে। সানাফ চোখে চোখ রেখে বলল, বলেছি আপনি যদি আমার ভাগ্যে থাকেন তবে 3টা বিয়ের পরে হলেও আপনি আমার হবেন, বুঝলেন? সৃজা অপ্রস্তুত বলল। অসম্ভব। কেন অসম্ভব? আমি কি দেখতে খারাপ? সানাফ মলিন মুখে বলল। একজন সুদর্শন সুপুরুষকে দেখতে দেখতেই সৃজা থমথমে মুখে বলল, আপনি কি ভুলে যাচ্ছেন আমি একজন বিবাহিত? এসব কথা বলছেন কেন? সানাফ এসে বলল, মজা করছিলাম। ছোট ভাইয়ের স্ত্রী বোনের সাথে একটু মজা তো করাই চাই, তাই না? তো বলুন, আপনি এখানে কি করছেন? খেতে এসেছি। কেন, বাসায় রান্না করেননি? সৃজা সৌজন্য হেসে বলল, আসলে আমি রান্না করতে পারি না। কিন্তু আপনার হাজবেন্ড তো সেদিন বলল সে ঘরের খাবার ছাড়া কিছু খেতে পারে না, তবে সে কি খাবে? সৃজা জবাব দিতে পারল না, কাচুমাচু করলো। সানাফ তার অস্বস্তি বুঝতে পেরে বলল,
আরে আমার কথা খারাপভাবে নেবেন না। মানুষ কিছু পারতে নাই পারে, এটা কোনো ব্যাপার না। আমাদের উচিত সবার যোগ্যতাকে সম্মান করা। কিন্তু আমার মনে হচ্ছে আপনি এটা নিয়ে অনেক চাপের মধ্যে থাকেন। সৃজা অবাক হলো। আপনি বুঝলেন কি করে? সানাফ এসে বলল, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আমাদের দেশের পুরুষরা একটু অ্যাডমিনেটিং হয়। এই যেমন বউয়ের হাতের রান্না খাওয়া, শাড়ি পরা, ঘরের কাজে পটু থাকা, বউয়ের কাজে পটু থাকা, বাচ্চা লালন পালন করতে পটু থাকা, এসব তাদের চাহিদার মধ্যে সবার ঊর্ধ্বে থাকে। সৃজা খানিক মুগ্ধ হলো। আপনি খুব ভালো করে মানুষকে বুঝতে পারেন। আপনি একদম ঠিক বলেছেন। তো আপনিও কি এমন? সানাফ কাঁধ ঝাঁকালো, ঠোঁট উল্টে বলল, আমি নিজেও শৌখিন মানুষ, আমার জীবন সঙ্গীও হবে শৌখিন মানুষ। বিয়ে করলে বউ নিয়ে কানাডায় যাব, চাকরি করব, আর কাজ শেষে দুজনে রেস্তোরাঁয় গিয়ে খেয়ে আসব। লাইফ সুন্দর, ঝাঁঝিহীন। বউ হয় আদুরের, তাদের পুতুলের মতো সাজিয়ে রাখতে হয়। সৃজা মৃদু হেসে বলল। আপনি খুব সুন্দর মনের মানুষ। থ্যাঙ্কস ইউ। পরপরই সৃজা আক্ষেপে সুরে বলল, সব পুরুষ যদি আপনার মতো হতো তবে অনেক ভালো হতো। অত্যন্ত আমাদের চাপের মুখে থাকতে হতো না। সব পুরুষ তো আমার মতো হবে না, কিন্তু আপনি আমার মতো পুরুষকে বেছে নিতে পারেন। সানাফের কথায় সৃজা এবারেও কপাল কুঁচকে নিল। সানাফ হো হো করে হেসে উঠে বলল, আরে চিল, মজা করেছিলাম। বলুন আপনি কি খাবেন? আমি অর্ডার করেছি, আপনি কি খাবেন তাই বলুন। আপনি যা খাবেন আমিও তাই খাবো। এত সুন্দর মানুষের টেস্ট নিশ্চয় সুন্দর। সে হাঁক ছেড়ে ওয়েটারকে সেটাই দিতে বলল যেটা সৃজা অর্ডার করেছে। সৃজা বলল। আপনি পাগল নাকি? সানাফ দুঃখ ভরা চাহনিতে বলল, রিপিট। আফসোস, আপনার জন্য আমি পাগলামি করতে পারতাম, কিন্তু তার আগেই ইমরোজ ভাই ছক্কা মেরে দিয়েছে। ফ্লাটিং করছেন? এসব কিন্তু আমার সাথে চলবে না। আমি আপনার থেকেও এগুলোতে এগিয়ে। সৃজা বাঁকা হেসে বলল। সানাফ চোখ টিপে বলল, ফ্ল্যাটিং করে যদি এত সুন্দর মানুষকে পাওয়া যায় তবে দোষ কি? কোনো দিন পাবেন না। খাবার এসেছে, খেতে শুরু করুন। সৃজা খাবার সানাফের প্লেটে এগিয়ে দিতে দিতে বলল। সানাফ বুকে হাত দিয়ে বলল, আহ, মনটাই ভেঙে দিলেন। এবারও আমার বুঝি বউ ছাড়া কানাডায় যেতে হবে। সিজা হেসে শাফানের প্লেটে খাবার বেড়ে দিল। তারা বেশ আড্ডা দিল খেতে খেতে। সেই পর্যায়ে খেতে খেতে সৃজা বলল, আসলে ইমরোজ রোজ রোজ ঝামেলা করে রান্না করা নিয়ে, ঘরের কাজ করা নিয়ে। এদিকে আমি শৌখিন মানুষ, এগুলো আমি একদমই পারি না। কতদিন যাবত আমার স্কিনেও র্যাশেস হচ্ছে এই রান্নাঘরে ঢোকার কারণে। সানাফ ব্যথিত নয়নে চেয়ে বলল, এটা তো অন্তত দুঃখজনক ব্যাপার। সে দেখে বিয়ে করেনি, এটা নিয়ে জোর জবরদস্তি করা কি মানে? আশ্চর্য, আমি হলে এমন কাউকে পুতুলের মতো সাজিয়ে রাখতাম। সৃজা মলিন মুখে তাকালো সানাফের দিকে, ম্লান হেসে বলল। আপনার স্ত্রী অনেক ভাগ্যবতী হবে। সানাফ খেতে খেতে বলল। আপনি কি চাইলেই সে ভাগ্যবতী হতে পারেন? সৃজা আবারও কপাল কুঁচকে নিল। সানাফ এবারেও হো হো করে হেসে বলল। মজা করেছিলাম। সৃজা ডানে বামে মাথা নেড়ে খেতে মনোযোগী হলো। খাওয়া শেষে সানাফের দুজনেরই বিল পরিশোধ করলো এবং সৃজাকে অবাক করে দিয়ে তার রাতের খাবারও প্যাক করে দিতে বলল। সৃজা বলল। এই একদম না। সানাফ তার হাতের উপর হাত রাখলো। সৃজা হকচকালো। সানাফ মিহিসরে বলল। ইমরোজ ভাই রাতেও ঝামেলা করবে, তার থেকে এগুলো নিয়ে যান। আপনিও ভালো থাকলে সেও ভালো থাকেন। না করবেন না, আমি একদম ভালোবেসেছি। সানাফ জোরপূর্বক তাকে খাবার দিয়ে দিল। সৃজা কিছুটা অবাক হলো, আবার মুগ্ধ হলো সানাফের ব্যক্তিত্বে। মধ্যাহ্নে ক্লান্ত শরীরে ঘরে ফিরে ইমরোজ মলিন মুখে পুরো ঘরময় চোখ বুলালো। শূন্য ঘর, শূন্য ডাইনিং টেবিল, কেউ নেই। সে রান্নাঘরে গিয়ে কড়াইয়ের ঢাকনা উল্টালো, সব খালি, কোনো খাবার নেই পুরো ঘর জুড়ে। অথচ ক্ষুধায় তার পেটে শব্দ করছে। ক্লান্ত শরীরে ইমরোজের ভেতরটা ভীষণ ভেঙে এলো। ঘরের স্ত্রী যদি তার খিদের জ্বালাটুকু না বুঝে তখন ঠিক কেমন বেদনাদায়ক অনুভূতি হয় সেটুকু বোঝাতে পারছে না। সে এক গ্লাস পানি খেয়ে একটা কলা খেলো। তন্মধ্যে দেখলো সৃজা এসেছে। সোফায় বসা ইমরোজ তমসাবৃত মুখে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? সৃজা ডাইনিং টেবিলে খাবারের প্যাকেট রেখে উপরে যেতে যেতে বলল। রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, ওখানে তোমার জন্য খাবার
আছে, খেয়ে নিও, আমি ক্লান্ত, ফ্রেশ হয়ে ঘুমাবো। সৃজা উপরে চলে গেল। ইমরোজ এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল। সৃজার পরনে হাঁটু সমান ফ্রক, কোনো ওড়না নেই, স্লিভসও অল্প একটু। এসব পরে বাইরে ঘুরতে যাওয়া আগে খুব পছন্দের মনে হলেও বিয়ের পর থেকে এগুলো সে একদম মানতে পারে না। তার স্ত্রী অন্যকে এমন শরীর দেখিয়ে বেড়াবে কেন, কিন্তু কখনোই কিছু জোর গলায় বলতে পারে না। সে ডাইনিং টেবিলের কাছে গেল। খিদের প্রকোপ বেশি হয়, খাবারটা গরম করে খেয়ে নিল। খেতে খেতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ইমরোজ এবং মৌনতার বিচ্ছেদের আজ প্রায় 4 মাস। এতগুলো মাস পর মৌনতার জীবনে আবারও দুঃখ হয়ে আবর্তন হলো ইমরোজ নামক পুরুষটি। কানে ঠেকিয়ে রাখা ফোনটা আর হাতটা ঈষৎ কেঁপে উঠল। মৌনতা ক্ষীণস্বরে বলল, ফোন দিয়েছেন কেন? অপর প্রান্ত থেকে ভেসে আসলো ইমরোজের রুক্ষ কণ্ঠ। নাইলের সাথে কথা বলবো। নাইলকে ফোনটা দাও। অধিকারবোধ আর তুমি সম্বোধন এতটুকু ওই মুখে মোটেও সহ্য করতে পারল না মৌনতা। তুমি বলার অধিকার আর আদেশ করার অধিকার একটাও আপনার নেই মিস্টার ইমরোজ। সংযত ভাষায় কথা বলুন। আমার মেয়ে আর আমি দীর্ঘ একটা দুঃখের অধ্যায় পার করে এসেছি। যা দুঃখ পেয়েছি তা থেকে রেহাই পাবো কিনা কে জানে। তাই এখন আর নতুন করে একটুও দুঃখের ছায়া পড়তে দেব না ওর উপর। আমার মেয়েটা তার বাবা নামক নিকৃষ্ট মানুষটাকে ভুলে হাসতে শিখেছে, খেলতে শিখেছে, মানিয়ে নিতে শিখেছে। ওর উপর আর কখনো আপনার ছায়াও পড়তে দেব না, এতটুকু মাথায় ঢুকিয়ে নিন। সহসা অপর প্রান্তে শান্ত বদন রাগে ফেটে পড়ল। ইমরোজ ফুঁসে উঠে বলল, তোমার হুমকি তোমার কাছে রাখো। অধিকার মাই ফুট। ও আমার মেয়ে, আকাশ থেকে পড়েনি। তোমরা যা ইচ্ছা করবে আর আমি বাবা হয়ে কিচ্ছু করতে পারবো না, এটা ভেবে থাকলে তুমি ভুল। ওকে যদি আমি চিরতরে নিজের কাছে না আনছি, তবে আমার নাম ইমরোজ না। বারান্দায় দাঁড়িয়ে থাকা মৌনতা অদূরে ল্যাভেন্ডার ফুলগুলোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। বলল, আপনি কি করে ওকে নিজের কাছে নিতে পারেন আমিও দেখব ইমরোজ। দেখবে কি করে? নিজেই তো মরে যাবে। তারপরও আমার মেয়েকে নিজের কাছে রাখার তোমার এত জোর আসে কোত্থেকে? মৌনতার বক্ষস্থল কেঁপে উঠল পাষণ্ড সেই কথায়। 6 বছরের একনিষ্ঠ ভক্তির সাথে করা সংসার জীবন, 4 বছরের একটা সন্তানের বিনিময়ে এত পাষণ্ড কথা কি তার প্রাপ্য? তার মৃত্যু কামনা করতে একটুও দ্বিধাবোধ হলো না। সে অস্ফুট স্বরে বলল, আমার গোটা সংসার জীবনে আমি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার কিংবা আপনার অবাধ্য হয়েছি এমনটা কখনো হয়নি ইমরোজ। কিন্তু এর পরিবর্তে আপনার এত নিকৃষ্ট ব্যবহার কি আমার প্রাপ্য? আমার অপরাধটা ঠিক কোথায় ছিল? আমি সারা জীবন আপনার সাথে থাকতে চেয়েছিলাম এটা, নাকি আমি শেষ সময়টাতে এসে নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছি এটা? সৌন্দর্য হারানোর কারণে এত ঘৃণা নিকৃষ্ট বাণী আমার জন্য? জগতের সৌন্দর্যই কি সব? ইমরোজ গনগনে স্বরে বলল, তোমার বয়ান শুনতে ফোন দেইনি আমি। আমার মেয়ের সাথে কথা বলবো আমি। আমার অস্থির লাগছে নায়েলকে না দেখতে পেয়ে। ফোন দাও ওকে। মৌনতা চোয়াল শক্ত করে নিল, দৃঢ় কণ্ঠে বলল, দেব না, আমি কথা দিচ্ছি। যতদিন আমি জীবিত থাকবো একটাবারের জন্য নাইলকে দেখতে দেব না আমি। এর জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। এই মেয়ের জন্যই আমি সব কিছু ত্যাগ করে আপনার সংসার করেছিলাম, আর এই মেয়ের জন্য হলেও আমি দরকার পড়লে পুরো দুনিয়া ত্যাগ করব। তবুও ওকে আপনার হাতের নাগালে যেতে দেব না। বিদেশে বসে গলার জোর দেখাচ্ছ? একবার দেশে আসো, আইন আমার মেয়েকে আমার কাছ থেকে টেনে হেসড়ে নিয়ে আসবে। বেস্ট অফ লাক ইমরোজ। আপনি স্বপ্ন দেখুন। আপনার মতো জালিম বাবার কাছে আইন কি করে আমার সন্তানের অধিকার দেয় আমিও দেখব। ইমরোজ ফোন কেটে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে ফোনটা আছাড় দিতে গিয়েও বাধাপ্রাপ্ত হলো। রাগের বসে কোনো কিছু করলেই তার লস। সে অস্থির চিত্তে বিছানায় বসে পড়ল। মাথার চুল আঁকড়ে ধরে অস্থির চিত্তে আওড়ালো, নায়েল নায়েল নায়েল, তোমার বাবার কাছে আসতেই হবে। তার বড্ড অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। তার চারপাশটা এত শূন্য, অস্থির, বেদনাদায়ক কখনোই ছিল না। এই অস্থিরতা কমানোর জন্য হলেও তার নায়েলকে প্রয়োজন। ফোন রেখে মৌনতা ঘরে ঢুকলেই দেখলো নায়েল কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। বিগত 10 মিনিট যাবৎ এভাবে কান্না করে যাচ্ছে মেয়েটা দিন দিন এত জেদি কি করে হয়ে গেল বুঝতে পারছে না। মাকে দেখতেই নায়েল আরো দ্বিগুণ বেগে কাঁদতে কাঁদতে বলল, নো খাবো না ভাত। ছোট পাপাকে ডাকো। ছোট পাপা কোথায়? ছোট পাপা, মাম্মা আমায় জোর করে ভাত খাওয়াচ্ছে। ভাত পচা, আমি ভাত খাবো না। নায়েল ভাবছে মা এবারও ভাত খাওয়ার জন্য জোর করবে, কিন্তু মৌনতা জোর করলো না। সে হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা খেতে হবে না ভাত, আসো মাম্মার কোলে এসো, ঘুম পাড়িয়ে দিচ্ছি। মায়ের কোলে যেতে গিয়ে নায়েল গেল না। গতিরোধ করে আরো জোরে চিৎকার করে কেঁদে উঠে বলল, নো ঘুমাবো না, আমি ঘুমাবো না।
এবার আর মৌনতা মেজাজ ধরে রাখতে পারল না, বিকট আওয়াজে ধমকে উঠল। হচ্ছে কি নাইল, এত জেদ দেখাচ্ছ কেন? ছোট পাপা বাসায় নেই দেখছো না? বারবার বলার পরও বুঝছো না কেন? অতিরিক্ত জেদ হয়েছে তোমার, একটা চড় দেবো। মায়ের ধমকে নায়েল এবার তড়িঘড়ি করে ভয়ে নানুর ঘাড়ে মাথা গুজে হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। মাসুমা বেগম ধমকে উঠলেন মেয়েকে। কি অবস্থা মৌন? কাঁদছে দেখছিস, তার উপর আবার ধমকাচ্ছিস কোন জ্ঞানে? কত জেদ দেখাচ্ছ তুমি, দেখছো না? ছোট পাপা করে মাথা খেয়ে ফেলছো। ওর চাচু আদর করতে করতে ওর স্বভাব বিগড়ে দিচ্ছে আম্মা। দেখ, বয়স হলে সব ঠিক হয়ে যাবে, তুই যা, ধমকাবি না। তাদের কথার মাঝে নিশান্ত ছুটে ঘরে ঢুকলো। এরোজের অনুপস্থিতিতে সেই সব দেখভাল করছে। সে তড়িঘড়ি করে ঢুকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এই নাইল বুড়ি, আর কেঁদো না। নিশান্ত ভাইজান আছি না? এই দেখো, ম্যাজিক করে তোমার ছোট বাবাকে এনে দিয়েছে। এসো এসো। নায়েল চকিতে মুখ তুলল। বিনা বিলম্বে ঝাঁপিয়ে পড়ল নিশান্তের কোলে। হেঁচকি তুলতে তুলতে অস্ফুট স্বরে বলল, ছোট পাপা কই? ছোট পাপা যাব? চলো আমরা ছোট বাবার কাছে যাই। নিশান্ত তাকে নিয়ে নিচে নামলো। সদর দরজা খুলতেই দেখলো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। কান্নার তোপে মেয়েটার বেহাল দশা দেখে জ্বরগ্রস্ত এরোজ অপরাধ বোধে মিয়ে গেল। ত্রস্ত পায়ে এগিয়ে বলল, কি হয়েছে আমার মায়ের? এত কান্নাকাটি করছো কেন? এরোজ এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিতে নায়েল ফুপিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লো। গলা জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলল, আমার একা রেখে কোথায় গিয়েছিলে? আসোনি কেন? মাম্মা আমার বকেছে, মেলেছে, আমি ব্যথা পেয়েছি। আমার ছেলে যাবে না কোথাও? এরোজ অবাক হয়ে আওড়ালো। মেরেছে? নিশান্ত ঘন ঘন মাথা নেড়ে বলল, আরে ভাই মারেনি, শুধু একটু বকেছে, তাই মারাও হয়ে গিয়েছে। তোমার ঢঙ্কি মেয়ে। এরোজ স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটিকে গাড়ির উপর বসালো। লাল হয়ে যাওয়া চোখ মুখ মুছে দিয়ে অজস্র চুমুতে ভরিয়ে তুললো ছোট্ট মুখটি। আদুরে গলায় বলল, ছোট পাপা সরি মা, আর কখনো তোমায় রেখে কোথাও যাব না। তুমি কেঁদো না। কি অবস্থা করেছো নিজের? নায়েল আবার হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো এরোজের গলা। কান্না থামলেও হেঁচকি তখনও একা একাই উঠছে। সেভাবেই বলল, কোলে নাও। এক মুহূর্তের জন্য দূরে থাকতে নারাজ মেয়েটি। এরোজ দ্বিরুক্তি করলো না, শক্ত করে বুকে জড়িয়ে নিল। দেখা করতে আসলেও ফেলে রেখে যাওয়ার সাহস হলো না। এই চোখে জল দেখার মতো সাহসী সে এখনো হয়ে ওঠেনি। এই ছোট্ট সত্তাটি সৃষ্টিকর্তার দেওয়া এক বিস্ময়কর রহমত। হোক না সেটা ইমরোজের কোলে দিয়েছে, কিন্তু আগলে রাখবে সে। সে গাড়িতে উঠতে উঠতে কাউকে একটা মেসেজ পাঠালো। ড্রাইভিং সিটে নিজে বসে নায়েলকেও বসিয়ে দিল। দুজনকে একসাথে সিট বেল্টের মাঝে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। নায়েল হেঁচকি তুলতে তুলতে চুপটি করে মাথা ঠেকে বসে রইল। মৌনতা এক পলক তাকায় হাতে থাকা ফোনের স্ক্রিনে জলজল করতে থাকে মেসেজটার দিকে। নাইলকে আমার সাথে নিয়ে যাচ্ছি ওই বাসায়। অতঃপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাসার রোড থেকে বের হতে থাকা গাড়িটির দিকে। ইমরোজ এক জন্মদাতা, যে কিনা জন্ম দিয়েও সন্তানের ভালোটুকুই আজ পর্যন্ত বুঝলো না। আর এই এক মানুষ যে কিনা জন্ম না দিয়েও তার মেয়ের সুখের জন্য সব করে যাচ্ছে। মানুষে মানুষে এত ফারাক কেন? আর খারাপ ভালোর এই ফারাকগুলো এমন সময় কেন সামনে আসে যখন ভালোটাকে গ্রহণ করার মতো বিন্দুমাত্র শক্তি দেহ মনে অবশিষ্ট থাকে না? মৌনতা দীর্ঘশ্বাস ফেলে বুকে হাত গুজে অম্বর পানে চাইল। অম্বর আজ ঘুমোট, ঠিক তার জীবনের মতো। আর 4 দিন এরপর তাকে হসপিটালে চলে যেতে হবে। কোল জুড়ে ছোট্ট মেয়েটির আধিপত্য আর থাকবে না। হয়তো 4 দিন পরে শুরু হওয়া দীর্ঘ যাত্রার সমাপ্তিতে গিয়ে তাকে চিরতরে হারাতে হবে ওই ছোট্ট সত্তাটির মায়া। কিন্তু যাওয়ার আগে তার সন্তানটিকে এমন সুরক্ষিত স্থানে রেখে যেতে হবে যেখান থেকে কেউ কেড়ে নিতে পারবে না তার নায়েলকে। কিন্তু সেই সুরক্ষিত জায়গাটা কোথায়? সূর্য তখন কেবল উকি দিয়েছে বিভুয়ের আকাশে। মৌনতা মিঠে রোদ গায়ে মেখে হেঁটে চললো। চলতে চলতে কাঙ্ক্ষিত দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে উকি দিতে কিয়ৎকাল পূর্বের করা নিজের করা প্রশ্নটির জবাব পেয়ে গেল। ওই তো সুরক্ষিত জায়গাটি। চাচার বুকে হাত পা ছড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে ছোট পাপা আর তার ছোট মা। মাস্কের আড়াল চিরে হাসির উজ্জ্বলতা দৃশ্যমান হলো, কিন্তু মিনিট 2 বাদে সেই হাসি মিলিয়ে গেল। এরোজের ওয়াশরুম থেকে আনি উদ্বিগ্ন চিত্তে বের হলো, হাতে জলপট্টি। সে অদক্ষ হাতে এরোজের মাথায় জলপট্টি দিতে লাগলো। মৌনতা থমথমে মুখে আর চোখে দেখলো আনি সেবা করার ব্যর্থ প্রচেষ্টা। অদক্ষ হলেও তার মধ্যে এরোজের সেবা করার ইচ্ছা তা দেখাই যাচ্ছে। মৌনতার হাসি হারিয়ে গেল। কপাল কুঁচকে থমথমে মুখে বিড়বিড় করলো, বিয়ে করবে না অনিকে, অথচ তার হাতে সেবা নিচ্ছে।
নীলিমা ম্লান হাসলো ফোনের স্ক্রিনে ভেসে থাকা মেয়ের আনন্দিত মুখটি দেখে। নয়া মাতৃত্বের সৌন্দর্য জলজল করছে মুখশ্রীতে, সেই সাথে মা হওয়ার আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলিমার আর ইচ্ছে হলো না মনের ভিতরে চলা অসন্তোষগুলো মেয়ের সামনে প্রকাশ করতে। মাতৃত্বের আনন্দের কাছে মুখ ফুটে বলতে পারলো না জীবনের শুরুতেই নিজেকে সংসার জীবনে এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিলে কেন। এই জীবনের দিকে যে সে নিজে ঠেলে দিয়েছিল, কোন মুখে বলবে? এটাই তার রূপকথার ভবিতব্য ছিল। তুই খুশি হনি আমা? মেয়ের প্রশ্নে নীলিমা সপ্রতিভ হয়, মৃদু হেসে বলল, খুব খুশি হয়েছি। আমার কথার কুল জুড়ে ছোট ছোট দুটো চাঁদ আসবে, আমি খুশি হব না? তা কি করে হয়? মায়ের দোয়া সব সময় তোর সাথে থাকবে। সকল জটিলতা সামলে আমার নানু ভাই আর আমার কথা আমার বুকে ফিরে আসুক। বিছানায় হাঁটু আঁকড়ে বসে থাকা রূপকথা স্মিত হাসলো মায়ের কথায়। তন্মধ্যে ঘড়িতে ঢং করে শব্দ হলো। রূপকথা শতচকিত হয়, তড়িঘড়ি করে বলল, আমি যাই, হ্যাঁ পরে কথা বলবো। তার সাথে সময় আসার সময় হয়ে গিয়েছে, ওর ক্ষুধা লাগে এই সময়, এসে কিছু খেতে চাইবে, স্যান্ডউইচ দিলে একটু খুশি হয়, বুঝলে? আচ্ছা যা, সাবধানে যাস, ছুটাছুটি করিস না। ঠিক আছে আম্মা। রূপকথা ফোন কেটে এক ছুট লাগালো। স্যান্ডউইচ বানাতে সময় লাগবে, কিন্তু ছেলের যে আসার সময় হয়ে গেছে। সে তড়িঘড়ি করে সিঁড়ি থেকে নামতে লাগলো। সাবধানে নামছিল, কিন্তু যত সাবধানতা ততই যেন বিপদ। নামতে নামতেই হঠাৎ করে সেই শাড়িতে বেঁধে পড়ে যেতে নিল। রূপকথার মাথা চক্কর দিয়ে উঠল নিজেকে ব্যালেন্স হারাতে দেখে। সে উবু হয়ে পড়তে গেলে ঠিক বিয়ের প্রথম দিনের মতোই দুইটা হাত তাকে ছুটে এসে ধরে ফেললো। সোফায় বসা পারমিতা নির্জনা বেগম চেঁচিয়ে উঠল। রূপকথা, মুহূর্তেই সব হারিয়ে ফেলার ভয়ার্ত অনুভূতি সামলে রূপকথা চোখ তুলে তাকালে ভেসে উঠল দুই জোড়া ক্রুদ্ধ ধূসর নেত্র। তপবন থমকে উঠে বলল, হট রাবিশ রূপকথা, কি করতে চাচ্ছিলে তুমি? এইভাবে ছোটাছুটি করছো কোন সাহসে? বাবার চিৎকারে তানশান উপচে পড়া ক্রোধ লুকিয়ে নিল গাম্ভীর্যের আড়ালে। সে এক ঝলক কঠোর দৃষ্টি ফেলে রূপকথাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে দূরে সরে গেল। তপবন এক দফা তাকে বকলো। রূপকথা নতশির শুধু বলল, দুঃখিত, ভুল হয়ে গিয়েছে। ভুল হয়ে গেছে? হাউ সিলি! ক্রোধ সামলে বলল। পারমিতা ছুটে এসে বুকে জড়িয়ে নিল, দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে। তোর মাথা খারাপ। কথা, তুই ছুটছিলি কেন? রূপকথা অসহায়ত্ব ভরা চাহনিতে চাইল, কারণ বলল না। বলল, আর হবে না এমন, আমি একটু রান্নাঘর থেকে আসছি। বলেই মেয়েটি ছুটে গেল রান্নাঘরে। 10 মিনিটের মাঝে স্যান্ডউইচ আর ফল কেটে রান্নাঘর থেকে বের হতেই দেখলো খাবার ঘরে তানশান দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। রূপকথা কাচুমাচু করে বলল, খেয়ে নাও, খুব গরম, ঠান্ডা কিছু বানিয়ে দেবো? তানশান থমথমে মুখে বলল, পাপা আমায় বাইরে থেকে খাইয়ে এনেছে, এখন থেকে রোজ এই টাইমে আমি বাইরে থেকে খেয়ে আসবো। আপনাকে যেন আর এইভাবে ছোটাছুটি করতে না দেখি। বলেই সে বেরিয়ে গেল ঘর থেকে। রূপকথা কোমরে হাত দিয়ে ফুস করে নিঃশ্বাস ফেললো। আজ জোর বাঁচা বেঁচে গিয়েছে। সে আলগোছে নিজের উদরে হাত রাখলো, অনুতাপে সুরে বলল, এই ছানারা ভয় পেয়েছো? মা ভয় পাইয়ে দিয়েছি তোমাদের? দুঃখিত, আর কখনো ভয় পেতে দেবো না, আর ছোটাছুটিও করবো না। কোনো ভয় নেই তোমাদের, মা তোমাদের সব সময় আগলে রাখবো। দুই ছানাকে অভয় দিয়ে রূপকথা ছুটলো আরেক ছানার কাছে। ছেলেটা রাগ করেছে কি? সে খাবার ট্রেটা হাতে বেরিয়ে আসতে শুনল নির্জনা বেগমের আহাজারি। সবাইকে জানিয়েছি বলে কি নজর লেগে গেল বেয়ান? হে আল্লাহ, একটু দোয়া দরুদ পড়ে ফু দিতে হবে। রূপকথা হতাশার নিঃশ্বাস ফেলে সিঁড়ির দিকে গেল। সিঁড়িতে উঠতে গেলেই তানশান সামনে এসে দাঁড়ায়। রূপকথা চঞ্চল কণ্ঠে বলল, খাবার খেলে না কেন? চলো উপরে গিয়ে খাবে। তানশান থমথমে মুখে ট্রেটা নিজের হাতে নিয়ে রূপকথার দিকে এক হাত বাড়িয়ে দিল, বলল, আপনি অতিরিক্ত পাকনা, আপনাকে বারণ করেছি ছোটাছুটি করতে। আমার কিছু লাগলে আমি নিতে পারবো, ছোট নেই আমি। রূপকথার মুখে হাসি ফুটে উঠল তানশানের এগিয়ে দেওয়া হাত দেখে। এই তো এই জটিল যাত্রাপথে হাতটা তার সাথে থাকলে তাকে আর কোনো কিছু হারাতে পারবে না। সে সবেগে হাতটা আঁকড়ে ধরল। দোতলার করিডোরে দাঁড়িয়ে থাকা তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলল সেই স্নিগ্ধ দৃশ্যে। রূপকথা উপরে উঠতেই অবাক হয়ে গেল ড্রাইভার আর দারোয়ান মিলে তার ঘরের সব জিনিসপত্র বাইরে নিয়ে আসছে। সে হতবাক হয়ে বলল, কে কি আমার ঘর সব জিনিসপত্র বের করছেন কেন? তাছাড়া পাপা এগুলো কি হচ্ছে? তপবন বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, গুরু গম্ভীর কণ্ঠে বলল, আমরা এখন থেকে নিচতলায় থাকবো। রূপকথা উৎকণ্ঠা নিয়ে বলল, মানে তানশান একা উপরে থাকবে? ওকে দেখবে কে? ওর কোনো সমস্যা হলে রোজ আপু ওই মাথায় থাকে, অনেক দূর, সে খেয়াল রাখতে পারবে না তো? তপবন কপাল কুঁচকে বলল, তুমি অতিরিক্ত পাকনা। তানশনের চিন্তা আমার আছে। তানশনও আমাদের সাথে নিচতলায় শিফট হচ্ছে।
রূপকথা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ভ্রু কুচকে নিল। বাপ ছেলে দুজনেই তাকে পাকনা বলছে, বদ। একই রকমের দুইটা বই হাতে নিয়ে রূপকথা হতাশার নিঃশ্বাস ফেলল। প্রেগন্যান্সির সময়কালীন যাবতীয় সুরক্ষা, নিরাপত্তা, খাবার রুটিন এইসবই বই দুটির মূল বিষয়বস্তু। টেবিলের মাঝ বরাবর বসে থাকা তপবন ভ্রু কুচকে বলল, এ কি আর একটা একই বই আসলো কোথা থেকে তোমার কাছে? রূপকথা শান্ত দৃষ্টিতে তাকালো নতশির ফিজিক্সের প্রবলেম সলভ করতে থাকা ছেলের পানে। নীরব ইশারা বুঝতেই তপবন ছেলের পানে তাকালো। আশ্চর্য হলো, কিন্তু তা লুকিয়ে নিল। সে কিছু বলতে যাবে তার আগে তানশান লিখতে লিখতে গুরু গম্ভীর কণ্ঠে বলল, লাইব্রেরিতে বই পড়তে গিয়েছিলাম আজ, তখন এটা পেলাম। মিমি নিজের প্রতি উদাসীন, তাই ভেবেছি এটা তার কাজে লাগবে, তাই নিয়ে এসেছি। তপবনের ওষ্ঠকোণের প্রসন্নতার হাতছানি। জীবনের এই পর্যায়ে মনে হলো বিগত 3 দিন সে অযথাই দুশ্চিন্তা করেছে। ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, যতটুকু বড় হলে তার মিমিকে সে ঠিক তার পাপার মতোই দেখে রাখতে পারবে। বাবার পরে কোম্পানি, বাড়ি সবটাই তপবনের উপর ন্যস্ত। বাবার বয়স হয়েছে, না চাইতেও তপবনই এখন সবকিছুর তত্ত্বাবধায়ক। উপরন্তু স্ত্রীর হাই রিস্ক প্রেগন্যান্সি, সব মিলিয়ে সে খুব চিন্তিত ছিল। তবে এখন একটু হলেও নিশ্চিন্ত হলো। তানশান সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তার মিমি আর ভাই বোনকে দেখে রাখবে। ছেলের কৈফিয়তের প্রেক্ষিতে তপবন মিহিসরে বলল, গুড, এরপর থেকে আরো পেলে আরো নিয়ে আসবে। এখন পাপাকে বলো কাল তোমার স্কুল কয়টায়? ক্লাস কি হবে নাকি আমি টিচারকে ফোন করব? তানশান চোখ তুলে তাকালো। ম্যাথ সলভ করা শেষ ততক্ষণে সে খাতাটা এগিয়ে দিল বাবার কাছে। ছোট একটা ছুটির পর কাল প্রথম স্কুল খুলবে। সে বলল, আমি জানি না, তুমি জেনে নিও। মিমি কি যাবে কলেজে? তপবন খাতা দেখতে দেখতে বলল। হুম, মিমি এখন আর কলেজ যাবে না। তপবনের কথায় চমকে উঠল রূপকথা। তানশান পড়াশোনায় বিঘ্নতা একদম পছন্দ করে না। মাঝপথে কাউকে হাল ছাড়তে দেখতেও তার ভালো লাগে না। সে প্রচন্ড উদ্বেগ নিয়ে বলল, মিমি আর পড়াশোনা করবে না? রূপকথা তৎক্ষণাৎ বিরোধী কণ্ঠে বলল, কেন আমি কলেজে যাব না? আমি কোনোভাবেই পড়াশোনা বন্ধ করবো না। জীবনে 2 বছর অলরেডি পিছিয়ে গিয়েছি আমি, আর পেছাতে চাই না। আমি পারবো, এতটাও অসুস্থ নই আমি। দুজনের মুখের রং উড়ে যাওয়া দেখে তপবন বিরক্তি মিশ্রিত নিঃশ্বাস ফেলল। মেয়েটার এই কথা বদলাতে বড়জোর আর 3 মাস লাগবে, কিন্তু সেই বিষয়ে কিছু বলল না। কথা সম্পূর্ণ করতে দাও। ওকে, সরি। তানশান বলল, রূপকথা কলেজ যাবে না, কিন্তু বাড়িতে বসে পড়াশোনা করবে। আমি টিচারের সাথে কথা বলেছি, সব নোটস সাজেশন রেগুলার পাঠিয়ে দেব। শুধু পরীক্ষার সময়কে পরীক্ষা দিয়ে আসবে। আর তোমাদের দুজনের পড়াশোনা ডিপেন্ড করে আমার উপর। তাই আমি নিশ্চিত করব তুমি পরীক্ষা পাশ করবে কি করে। এটা সম্পূর্ণ আমার চিন্তা, শুধু তোমার একটু পরিশ্রম করতে হবে। রূপকথা কপাল কুঁচকে বলল, শুধু পাস করবো কেন, আমি জিপিএ 5ও পাবো। তপবন ভ্রু উঁচিয়ে নিল, বুদ্রুপ করে বলল, ওয়াও, হোয়াট এ কনফিডেন্স, আই লাইক ইট। তানশান সরব প্রতিবাদ করে বলল, তুমি মজা উড়াচ্ছ কেন? চেষ্টা করলে সব পারা যায়। মিমি অবশ্যই জিপিএ 5 পাবে, আমরা তাকে সাহায্য করব। ওকে সাহায্য করবে, কিন্তু বাই এনি চান্স যদি তোমাদের হার মানতে দেখি, তবে তার শাস্তি আমি দেব। তানশান আর রূপকথা হেসে উঠল তার কথায়। রূপকথা মাছি তাড়ানোর মতো করে বলল, শুনুন শিক্ষক মহাশয়, একজন নারী দুর্বল হতে পারে, কিন্তু একজন মা নয়। একজন মা সব পারে তার সন্তানদের জন্য। হোয়াট এ মোটিভেশন। তো ছাত্রী মশাই, আপনাকে যে ফিজিক্সের সিকিউ সলভ করতে দিয়েছিলাম তা করেছেন? তপবন কৃত্রিম হেসে বলল। সরব রূপকথার মোটিভেশন উড়ে গেল। সে ক্লান্ত স্বরে বলল, ও তানজিনের পাপা, আমি এখনো শেষ করতে পারিনি, অনেকগুলো তো। সবকটা একদম ম্যাথ করে করে সলভ করতে হচ্ছে। পুরো 2 ঘন্টা হয়ে গেছে রূপকথা। আর তানশান, এখানে এটা কি লিখেছো? প্রশ্ন চেয়েছি কি আর তুমি করেছো কি? এই দশা নিয়ে তোমরা আমায় টিপিক্যাল মোটিভেশন চিপ শোনাচ্ছ? তপবন গুরুতর রেগে গেল। রূপকথা তড়িঘড়ি করে বয়ে মুখ গুজল। তানশান ভয়ার্ত দৃষ্টি ফেলল নিজের খাতায়। মিনমিনে স্বরে বলল, ভুল করেছি, কিভাবে সম্ভব? হয়তো প্রশ্ন এলোমেলো করে ফেলেছি বাবা। তোমার চশমা কোথায়? বি নাম্বার প্রশ্নের অর্ধেক আর সি নাম্বার প্রশ্নের অর্ধেক মিলে তুমি নতুন একটা প্রশ্ন আবিষ্কার করেছো। আর আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি নিজে সে আবিষ্কারকৃত ভুল প্রশ্নের জবাবও বের করেছো। কিভাবে? রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল ছেলের কাণ্ডে। বলল, আপনি রাগ দেখাচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। একটা মানুষ কতটা মেধাবী হলে ভুলবার প্রশ্নের সঠিক উত্তর নামায় বলেন।
বলে সে আবার হেসে উঠল। তানশান লজ্জায় জড়সড় হয়ে গিয়ে সেন্টার টেবিল থেকে চশমা আনলো। তার সবসময় চশমা পড়া লাগে না, শুধু বই পড়ার সময় পড়তে হয়, নয়তো লাইন উপর নিচ হয়ে যায়, বুঝতে পারে না। সে আবার সঠিক প্রশ্নের জবাব বের করলো আর ছুটি পেল। রূপকথা, পারমিতা আর তার স্বামীর সাথে দেখা করে এসে নিজেও ঘুমাতে গেল। রাত তখন গভীর। রোজের ফোন অনবরত বেজে যাচ্ছে। সে ঘুম জড়ানো চোখে ফোন কানে ধরতেই ভেসে আসলো পুরুষালী শ্রান্ত স্বর। 2 দিন যাবত আমার ফোন তুলছো না কেন? আমি কতটা অস্থির হয়ে আছি জানো? কলেজে যাচ্ছ না, ঘর থেকে বের হচ্ছ না, ফোন তুলছো না কেন রোজ? রোজ বিরক্তিতে চোয়াবর্গীয় শব্দ করলো, ছোট্ট করে বলল, বাধ্য নই। আমাদের কি কথা হয়েছিল রোজ? যে কথা হয়েছিল তাতে আমার কোনো স্বার্থ ছিল না। তৃষান ভ্রু কুচকে নিল। সে তো একটা ভালোবাসাময়, ভরসাযোগ্য, সুন্দর জীবন চেয়েছিল মেয়ের কাছে, কিন্তু মেয়েটা কি স্বার্থ খুঁজছে চাওয়ার মাঝে? কি স্বার্থ চাইছো তুমি? রোজ চোখ তুলে তাকালো, দৃষ্টি বড্ড উদাসীন, বলল, প্রতিটা মেয়েই চায় কারোর জীবনে একমাত্র ভালোবাসা, একমাত্র প্রায়োরিটি হয়ে থাকতে। সে এমন কোনো জীবন চায় না যে জীবনে ভালোবাসা নেই। আমিও ব্যতিক্রম নই। আমিও চাই কেউ আমায় ভালোবাসুক, এতটা ভালোবাসুক যেন ভালোবাসায় অন্য কারোর অস্তিত্ব থাকবেই না, কারোর প্রথম ভালোবাসা নাই হই, কিন্তু শেষ ভালোবাসা তো হতেই পারে। আপনি নিজের কাছে প্রশ্ন করুন তো, আপনি কি আমায় ভালোবাসেন? যদি উত্তর হ্যাঁ হয় তবে বাড়িতে প্রস্তাব পাঠাবে, আমি রাজি হয়ে যাব। কিন্তু আপনার জবাবে যদি একটু কিন্তু থাকে, জড়তা থাকে, তবে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাবে। আল্লাহ হাফেজ। আশা করি সঠিক জবাব খুঁজে বের করবেন। বলে সে ফোন কেটে দিল। ডিসকানেক্টেড ফোন রাখতে রাখতে তৃষান অবুঝ পানে তাকিয়ে থাকলো। হঠাৎ করে নিজেকে প্রশ্ন করলো, ভালোবাসা আসলে কি? প্রাত্যহিক প্রভাতটি তানশানের বড্ড একান্ত একটি মুহূর্ত হয়, যেখানে জীবনের সকল জটিলতা ছাপিয়ে সে মাম্মার পাপা একসাথে থাকে। এটা প্রতিদিনের সবচেয়ে সুন্দর সময় তানশানের জন্য। প্রভাতের এই প্রারম্ভটুকুর জন্য হলেও দীর্ঘ দিন বাঁচতে চাইতো, কিন্তু সৃষ্টিকর্তা যে অপরাহ্নেও ছোট্ট ছোট্ট কিছু বাঁচার কারণ দিয়েছে। ফজরের নামাজ শেষে বাবাকে পাঞ্জাবির আস্তিন আর পায়জামা গুটিয়ে কবরস্থানের ভেতর ঢুকতে দেখে এগিয়ে এলো তানশান। তপবনের হাতে ঘাস কাটার কাঁচি আর ছুরি দেখে সে বলল, কি করবে বাবা? তপবন ব্যস্ত কণ্ঠে বলল, তোমার মাম্মার কবরস্থানে ঘাসগুলো বড় হয়ে গেছে আব্বু, এগুলো পরিষ্কার করে দেবো। আমিও আসি। না, তুমি দাদু ভাইয়ের সাথে হেঁটে এসো, অনেক গরম পড়েছে, এগুলো করার কোনো প্রয়োজন নেই, তুমি এগুলো পারবে না। কিন্তু আমার কোনো সমস্যা নেই বাবা, আমার গরম লাগছে না, প্লিজ আমি আসি, আমার শেখা উচিত সবকিছু। তপবন কথা বাড়ালো না। আসো। তানশানের মুখে হাসি ফুটে উঠল। সেও পাঞ্জাবি পায়জামা গুটিয়ে কবরস্থানের ভেতরে ঢুকলো। বাবার দেখা দেখে সেও একটা কাঁচি দিয়ে ঘাস কাটতে লাগলো। এগুলো বাকি সবাই লোক দিয়ে করালেও ছোটবেলা থেকে দেখেছে এটা বাবা নিজেই করে। এই কবরস্থানে গাছ লাগানো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই নিজ দায়িত্বে করে। বাবার অনুসরণ করতে করতে তানশান সফল হলো খুব সুন্দর করে ঘাস ছাঁটাই করতে। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হতে তারা কল থেকে হাত পা ধুয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিজের রুমে ঢুকেই তানশান চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। তন্মধ্যে দৃষ্টি আকর্ষণ করলো বেডসাইড টেবিলের উপর রাখা ড্রাই ফ্রুটস আর কোল্ড কফি রাখা ট্রেটি, সাথে একটা চিরকুট। সে হেসে ডানে বামে মাথা নাড়ল। মিমির শারীরিক অবস্থা ভালো না জেনে সে এখন নিজের অনেক কাজ নিজেই করতে চায়, কিন্তু তার সুযোগ মিমি কখনোই তাকে দেয় না। সে নিজের পছন্দের কোল্ড কফিটা হাতে নেয়। প্রাত্যহিক সকালে এই এক কাপ খেলে সারাদিন খুব সতেজ কাটে। রুমে ঢুকতে তপবন দৃষ্টি ফেলল বিছানা। কাত ফিরে গুটিয়ে শুয়ে আছে রূপকথা। মেয়েটির ঘুম বেড়ে গিয়েছে আশ্চর্যজনকভাবে। শব্দ পেয়ে চোখ মেলে তাকালো রূপকথা। তপবন স্মিত হাসলো তার ঘুমে বুঝে আসা চোখ দেখে। জোরপূর্বক খোলার চেষ্টা করছে। জড়ানো কণ্ঠে বলল, এত দেরি হলো কেন? তপবন পাঞ্জাবি খুলতে খুলতে বলল, কবরস্থানে অনেক ঘাস জন্মিয়েছে, ওগুলোও পরিষ্কার করছি। রূপকথা বদ্ধ নেত্রে বলল, কিছু খাবেন? পুনরায় রূপকথা বদ্ধ নেত্রে জিজ্ঞাসা করলো। তপবন টি শার্ট পরে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো মেয়েটার মাথার কাছে। মাথায় হাত রেখে ললাট বরাবর ঠোঁট চুইয়ে দিল। বলল, এত চিন্তা বাদ দাও, ঘুমাও নিশ্চিন্তে, আমাদের যার যা লাগবে সব নিয়ে নিব আমরা। নাস্তা মামনি বানাচ্ছে, আমার খুব ঘুম পেয়েছিল তাই ঘুমাচ্ছি। ঘুমাতে বারণ করেছে? কৈফত দিচ্ছ কেন? ঘুমাও, আমি আবার একটু বাইরে যাব। আচ্ছা। বলেই রূপকথা গভীর ঘুমে তলিয়ে গেল। তপবন ঘরের সব পর্দা লাগিয়ে দিয়ে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে বলল, মা এসো, এখন ঘুম নেই তোমার? পারমিতা জবার কাছে বাকি কাজ সঁপে দিয়ে হাত ধুয়ে বেরিয়ে আসে। চোখে মুখে ভীষণ প্রতীক্ষা ফুটে উঠল। চল চল, আমি তৈরি আছি। তপবন মৃদু হেসে তার হাত আঁকড়ে ধরল। বাড়ি থেকে বের হয়ে মেন রাস্তায় নামে বলল, হাঁটবে
নাকি রিক্সা নেবে? এইটুকু রাস্তা রিক্সা নিতে হবে না, একটু হাঁটি, শরীর ঝরঝরে লাগবে। তপবন সায় জানালো মসজিদে যাচ্ছে। 5 মিনিটের দূরত্বেই মসজিদ। মসজিদের ঠিক বাম সাইডে বিশাল আকৃতি একটা কবরস্থান, যেটা ওই এলাকার স্থানীয় সকলের শেষ আবাসস্থল। তপবন পারমিতার হাত ধরে আরেকটু কাছে এগিয়ে যেতে চাইল, কিন্তু পারমিতার পা নড়ছে না। তপবন ফিরে তাকালো। বয়সের দোরগোড়ায় কুঁচকে থাকা চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। পারমিতা টলটনে নেত্রে বলল, এখানেই থাকি, দূর থেকে দেখি, নয়তো বেশি মায়া জন্মে গেলে কষ্টটাও বেশি হবে। তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলে নারীটিকে বুকে জড়িয়ে নিল। আদুরে কণ্ঠে বলল, মা, সবসময় তো আসো না, কদিন পর পরে আসো, কাছে থেকে দেখে যাও, নয়তো পরে নিজেই অস্থির হয়ে পড়বে। পারমিতা এগিয়ে গেল। তপবনের বুকে লেগে বসে দেখলো একটা স্বার্থপর মেয়েকে, যে কিনা নিজের শারীরিক জটিলতা জেনেও শুধুমাত্র আরও একবার মা হওয়ার লোভ করেছিল। নিজের কোল ভরতে গিয়ে সে আরেকজনের কোল খালি করে দিয়েছে। আফসোস সে কখনোই ভুলবে না। একাধারে নীরব উষ্ণ জলের ছোঁয়ায় তপবন আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল বয়স্ক নারীটিকে। আফসোসে জর্জরিত কণ্ঠে বলল, সে আমাদের ভালোবাসার কখনো মূল্য দেয়নি মা। একদমই দেয়নি। পারমিতা এক দৃষ্টিতে মাটির উঁচু জায়গাটিকে দেখতে দেখতে ফুপিয়ে কেঁদে উঠল। একটা নীরব অভিযোগে ভরপুর কথোপকথন বাতাবরণে মিলিয়ে গেল, ঠিক যেভাবে ধরনী থেকে মিলিয়ে গেল পূর্বা নামক নারীটির অস্তিত্ব। তবে কিছু অস্তিত্ব বিলীন হয়ে গেলেও তার স্নিগ্ধ কৃতিত্ব থেকে যায়, যে কৃতিত্বের নাম ছিল তানশান, যে আজও পূর্বার আদর্শ হয়ে ধরনীতে বিচরণ করছে। সৃজা খাওয়া থামিয়ে আশ্চর্য হয়ে তাকালো ইমরোজের দিকে। তুমি তোমার সব জায়গায় বিক্রি করে দিচ্ছ? ইমরোজ খেতে খেতে বলল, কিন্তু কেন? সব বিক্রি করে দিলে আমাদের ভবিষ্যতের কি হবে? একটা সফল বিজনেস দাঁড় করাতে পারলে এমন জায়গার অভাব হবে না। আমায় যে কোনো মূল্যে বিজনেস দাঁড় করাতে হবে, আর সেটা অনেক ব্যয়বহুল। এতগুলো লস খেয়েও তোমার মন ভরেনি, আবার বিজনেস করতে চাচ্ছ? কাম অন সৃজা, সাহস জোগাতে না পারো অন্তত খোঁচা দিও না। একটা বিজনেস একবারের চেষ্টায় দাঁড়িয়ে যায় না। সৃজা খাওয়া থামিয়ে চোখে চোখ রাখলো, বলল, তারপর যদি এই টাকাগুলো লস খাও তখন? কেন লস খাবো? আমার প্রথমবারই বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন ছিল, যেটা করিনি বলেই আমি সফল হইনি, কিন্তু এবার আমি সফল হব। আর কতদিন আমরা এভাবে আলুর ভর্তা আর ভাত খেয়ে থাকবো? হ্যাঁ, যতদিন না দাঁড়াতে পারি ততদিন একটু হিসাব করে চলবো। আর আলু ভর্তা ভাত আমি তোমায় খাওয়াইনি, তুমি খাইয়েছ। বাড়িতে বসে আছো, কিন্তু তুমি শুধু আলু ভর্তা আর ভাত রান্না করতে পারো। সৃজা বিরক্তি মিশ্রিত নিঃশ্বাস ফেলে দ্রুত খেয়ে উপরে চলে গেল। ইমরোজ ঘরে গিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। সেও নীরবে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে কারোর ফোনের শব্দে সৃজার ঘুম ভেঙে গেল। দেখলো তার ফোন বাজছে। স্ক্রিনে ভাসছে সানাফের নাম। সে কপাল কুঁচকে ইমরোজের দিকে এক পলক তাকিয়ে বারান্দায় চলে গেল। হ্যাঁ সানাফ, বলুন, কোনো সমস্যা? সমস্যা ছাড়া কি ফোন দেওয়া যাবে না? রাত 1টার সময় সমস্যা ছাড়া কেউ কি ফোন দেয় বলে মনে হয় না আমার। ঠিক বলেছেন, একটু সমস্যা হচ্ছে। কি হয়েছে? আমি ঘুমাতে পারছি না। মানে কেন? চোখ বুঝলেই চোখের সামনে এক সুন্দর মেয়ে ভেসে উঠছে, আর সেটা আপনি। ও সানাফ, নট অ্যাগেন প্লিজ। 10 মিনিট কথা বলা যাবে মিস বিউটিফুল? মিসেস। ওহ সরি মিসেস। এই রাতে আপনার সাথে আমি কি কথা বলবো সানাফ? এই যে আমার ঘুম কেড়ে নেওয়ার কারণ বললেন। সৃজা বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল। এটা একদমই ঠিক হচ্ছে না সানাফ। এই যে আমার ঘুম কেড়ে নেওয়ার কারণ বলবেন। আমি জানি এটা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু আমি অসহায়ত্ব অনুভব করছি সৃজা। আমি নিজেকে আটকাতে পারিনি। মনে হচ্ছে আপনার সাথে একটু কথা বললেই। আচ্ছা ঠিক আছে, বলুন। এরপর একটা দীর্ঘ কথোপকথনের কখন যে 2 ঘন্টা কেটে গেল টের পেল না সৃজা। রুম থেকে হঠাৎ শব্দ আসতে সৃজা হকচকিয়ে গেল। পিছু ফিরতেই দেখলো ইমরোজ ঘুম জড়ানো চোখে দাঁড়িয়ে আছে। তুমি এত রাতে এখানে বসে কার সাথে কথা বলছো? সৃজা থতমত খেয়ে বলল, সানাফ, ওই সুক্তির শরীর একটু খারাপ ছিল, তাই বলার জন্য ফোন দিয়েছে। সে কি কথা? এখন কেমন আছে? কি হয়েছিল? এখন ঠিক আছে। আচ্ছা, ঘুমাতে এসো। হ্যাঁ তুমি যাও।
বলেই সৃজা ফোনের দিকে তাকালো। 2 ঘন্টা। ওহ শিট। সে তড়িঘড়ি করে বাই বলে ফোন রাখলো। তবে ওষ্ঠকোণে অযথায় লেগে থাকা হাসির রেশ তখনও স্পষ্টত। মৌনতা জানতো এরোজ রেগেছিল তার সাথে, তবুও ভ্রুক্ষেপ করেনি। কিন্তু এখন যেন সেই রাগ ইউটার্ন নিয়ে তার স্বামীর উপরে উপনীত হচ্ছে। বিরক্তিকর বিষয় হলো এরোজও তার রাগের ভ্রুক্ষেপ করছে না। টেবিলে সাজিয়ে রাখা কানাডিয়ান খাবারগুলো ভীষণ বিরক্তির সাথে উপেক্ষা করলো এরোজ। হাতে বসালো টেবিলের আরেক পাশে রাখা বাঙালি খাবারগুলোতে। 1 পিস গরুর গোশত মুখে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি রান্না করেছো খালামুনি? নিশাত ব্যস্ত দৃষ্টি ফেলল। সে ছোট মেয়েকে স্কুলের জন্য তৈরি করছে। পনিটেল করতে করতে বলল, কেন, ভালো লেগেছে? এগুলো তোর জন্য ভাবি রান্না করে পাঠিয়েছে। আনির আম্মু। ও আনি, থ্যাংক ইউ সো মাচ। আন্টিকে আমার ভালোবাসা দিও। ইয়া শিওর। আনি গাল ভরে হেসে বলল। 3 দিনের জ্বরে এরোজের চোখ মুখ কেমন ভেঙে গিয়েছে। চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে উঠছে। কাঁধে থাকা নায়েল এরোজকে খুব মজা করে খেতে দেখে নিজেও খাওয়ার আগ্রহ পেল। সে কাঁধ থেকে মাথা তুলে হাঁ করে বলল, বিগ মি। এরোজ তার মুখেও দিল। সেও মজা পেল। দুজনে এবার বাটি কোলে নিয়ে সোফায় এসে বসলো। দীর্ঘদিন অভুক্ত মানুষের মতো চাচা ভাতিজা গরুর গোস্ত খেতে লাগলো। নিজের রান্না করা অবহেলিত কানাডিয়ান খাবারগুলো থেকে দৃষ্টি সরায় মৌনতা। দাঁতে দাঁত চেপে দুজন অভুক্তকে দেখলো। বাড়িতে গরুর গোস্ত রান্না করা হয় তখন তো এই দুজনের মুখে এত রুচি থাকে না। তবে কি এমন বিশেষত্ব আছে যে এই গরুর গোস্ত তারা অভুক্তের মতো খাচ্ছে? আনির চোখে মুখে প্রসন্নতা। সে রুটির ঝুড়িটা নিয়ে তাদের পাশে বসে বলল, তোমরা রুটি গিয়ে গোশত খাও। মাম্মি বলে বাঙালিরা নাকি রুটি দিয়ে গোশত খেতে ভালোবাসে। রুটিও আছে? বলে এরোজ বড়ই সানন্দে রুটি নিয়ে খেতে লাগলো। নায়েলও খেলো। খেতে খেতে গালে মুখে ভরে ফেললো। থমথমে মুখে দাঁড়িয়ে থাকা মৌনতা এবার হেঁটে গিয়ে টিস্যুর বক্সে হাত দিল, কিন্তু তোলার আগে তাকেও ছিনিয়ে নিয়ে গেল। মৌনতা অবাক পানে তাকালো টিস্যু ছিনিয়ে নেওয়া আনির দিকে। আনি সৌজন্য হেসে বলল, আমি দিচ্ছি, তুমি রেস্ট নাও। সে পানি আর টিস্যু নিয়ে এরোজ আর নাইলের পাশে গিয়ে বসলো। জ্বর মুখে এরোজ ভীষণ মজা করে খেলো মশলাদার গোশত। দুজনে খেয়ে দিয়ে ঢেকুর তুলে আনির থেকে টিস্যু আর পানি নিয়ে বলল, থ্যাংক ইউ আনি। গদগদ হয়ে বলল, ইউ ওয়েলকাম হানি। তোমার খুশি আমার খুশি। মৌনতার চোখকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কেমন নির্লজ্জ মেয়ে, খালামুনির সামনেই এই ধরনের কথা বলছে। আর তার থেকে বড় নির্লজ্জ ওই লোকটা যে কিনা হাসি মুখে তা শুনছে। নাইল ভ্রুকুটি করে নিল আনির কথায়। হঠাৎ করে সে গম্ভীর মুখে বলল, আনি, ডোন্ট সে হানি টু মাই পাপা। আই ডোন্ট লাইক দিস। এরোজ সহ উপস্থিত সকলে চমকালো নাইলের কথায়। চাল কেয়ারের বদলতে নাইল এখন ইংলিশে কথোপকথনে যথেষ্ট পটু হয়েছে। কানাডার অনেকেই ঘনিষ্ঠতা প্রকাশে সচরাচর একে অপরকে হানি বলে সম্বোধন করে। এটা শেখা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বিষয়ের ব্যাপার সেটা ছিল না। বিষয়ের ব্যাপার ছিল তার বলা পাপা শব্দটিতে। আজ প্রথমবার নাইল সজ্ঞানে তাকে পাপা বলেছে। আনি থতমত খেয়ে তৎক্ষণাৎ বলল, এরোজ তোমার পাপা নয়, সে তোমার ছোট পাপা। সে কি এ ভয়াবহ কথা! নাইলের চোখে মুখে রাগ ফুটে উঠল। সে তড়িঘড়ি করে প্রচণ্ড অধিকারের সাথে এরোজের গলা জড়িয়ে ধরল। আনির দিকে ক্রুদ্ধ দৃষ্টি ফেলে জেদি কণ্ঠে বলল, নো, আমার পাপা, ছোট পাপা, সব আমার। তুমি হানি বলবে না। না, এরোজ তোমার পাপা নয়। আনি আবারও জোর দিয়ে বলল। এরোজ ভীষণভাবে উপভোগ করছিল নাইল অধিকার বোধ ভরা ঝগড়া। কিন্তু যতক্ষণ না আনি নিজের অধিকার বোধ দেখাতে শুরু করলো। এরোজ তীক্ষ্ণ নজর ফেলে শুধু সতর্কতা জারি করলো। আনি সতর্ক হলো। সে জানে এরোজের কতটা অবসেশন নাইলের প্রতি। রংচটা মুখে বসে রইল সে। এরোজ ছোট্ট দেহটিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার মা রেগে যাচ্ছে কেন? আমি তো সবটা তোমার। আমি তোমার পাপা, আমি তোমার ছোট পাপা। আনি মজা করেছে তোমার সাথে। নাইল ঘাট থেকে মাথা তুলে তাকালো আনির দিকে। ঘাড় নেড়ে জিজ্ঞাসা করলো, মজা করেছে? আনি কৃত্রিম হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। নাইল গাল ফুলিয়ে বলল, আর মজা করবে না, আমি মজা করা পছন্দ করি না। আনির মুখটা আবারও বিবর্ণ হয়ে গেল অপমানে। নিষাদ সতর্ক দৃষ্টিতে তাকালো মৌনতার দিকে। আশ্চর্যভাবে তার চোখে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, বরং মনে হচ্ছে সে ভীষণ প্রসন্ন। মৌনতার মধ্যে যেটুকু রাগ ছিল তা যেন মিলিয়ে গেল নাইলের অবুঝ প্রতিবাদে। এরোজ নাইলকে নিয়ে আবারও ঘরের দিকে পা বাড়ালো। মৌনতাকে নিরুদ্বেগ পাশ কাটিয়ে চলে যেতে দেখে সে উঁচু স্বরে বলল, নাইলকে আমার কাছে দিন। আফটার শাওয়ার।
গুরুগম্ভীর কণ্ঠে ছোট্ট একটু জবাব দিয়ে এরোজ তাকে পাশ কাটিয়ে চলে গেল। মৌনতা দাঁত কিরমির করলো। আনির সাথে বিয়ে করার কথা বলার পর থেকে তার সাথে রাগ দেখাচ্ছে, অথচ আনির থেকে হেসে হেসে সেবা নিচ্ছে। সে তাদের অনুসরণ করলো। চলতে চলতে বলল, সারা রাত একটা মানুষের সেবা নিলেন। আপনার অভ্যাস অনুযায়ী টেবিলে কানাডিয়ান খাবার থাকতো, আপনি আনির আনা গরম গোশত এমনভাবে খেলেন যেন কোনো দিন খাননি। এটা দেখেই বোঝা যাচ্ছে অনেকে বিয়ে করলে আপনি ঠিক কতটা সুখী হবেন। অথচ সেটা আমি বললেই দোষ, তাই না? আপনার কি মনে হয় না আপনি অহেতুক রাগ দেখাচ্ছেন আমার উপর? মৌনতার কণ্ঠে কিছু একটা ছিল যা ভিন্ন ছিল। সে ভিন্নতাটুকু উপলব্ধি করতে পেরেও এরোজের কোনো উদ্বেগ দেখা গেল না। সে গেস্ট রুমে গিয়ে ঠাস করে মৌনতার মুখের উপর দরজা আটকে দিল। মৌনতা ক্রোধে লাল হয়ে গেল। সে হনহনিয়ে গিয়ে নিশাতের পাশে বসলো। নিশাত তার ক্রোধ লক্ষ্য করে অন্তঃস্থল পুলকিত হয়। এরোজের জন্য মৌনতার মাঝে উদ্বেগ দেখে। অবশেষে যদি ছেলেটা একটু সুখ পায়, সে বলল, কি হয়েছে? মৌনতা আর চোখে আনিকে দেখলো, যে কিনা তাকে অসন্তোষের চোখে দেখছে। বলল, কিছু না খালামণি। কোথাও ঘুরতে যাবে? হসপিটালে যাওয়ার আর 4 দিন বাকি থাকায় নিষাদ বলল। কিন্তু মৌনতার কাছে হঠাৎ করে সেই বিষাদ লাগতে শুরু করলো। সে অনীহা নিয়ে বলল, না, ইচ্ছে করে না। আচ্ছা, তবে কিছু খাবি? রেস্তোরাঁয় যাবি? ড্যানফোর্ডে বাঙালির সব ধরনের খাবার পাওয়া যায়, ওখানে চল। 4 দিন পর থেকে তো আর তেমন কিছুই খেতে পারবি না। মৌনতার ইচ্ছে হচ্ছিল মশলাদার বাঙালি খাবার খাওয়ার, কিন্তু এরোজের আচরণ তার মন বিষিয়ে তুলেছে। কিছু ভাল লাগছে না। সে বলল, তোমার ভাগ্নিকে বলো ঠিক করে ব্যবহার করতে। কেন? আমার ভাগ্নে কি করেছে? দেখছেন আমার সাথে রাগ দেখাচ্ছে, আমি কি করেছি? রাগের কারণ খুঁজে বের কর আর সরি বল, তাহলেই তো হয়ে গেল। কিন্তু আমার কোনো দোষ নেই, সেই শতভাগ দোষী। মৌনতা তীব্র উদ্বেগ নিয়ে বলল, সে বিয়ের কথা বললে দোষ, কিন্তু আনির সেবা নিলে কোনো দোষ নেই। নিশাত মৃদু হেসে বলল, একটা সম্পর্কে কার দোষ বেশি এটা খোঁজা অনুচিত, বরং দোষগুলো উপেক্ষা করে একে অপরকে ক্ষমা করে দেওয়ার মানে সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়া। মৌনতা চমকে উঠল নিশাতের কথায়। খালামণি এমন কথা বলল কেন? সে তড়িঘড়ি করে বলল, এমন কোনো বিষয় নয় খালামণি। সে রাগ করলেও বা কি, আমার কিছু যায় আসে না। সত্যি যায় আসে না? নিশাত হেসে জিজ্ঞাসা করলো। মৌনতা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, না, কিন্তু একজন চঞ্চল হাসি খুশি মানুষ হঠাৎ চুপ হয়ে গেলে অস্থিরতা অনুভব হয়। আর এই অস্থিরতার নাম অন্য কিছু, যা তুই স্বীকার করতে চাইছিস না। বলেই নিশাত উঠে দাঁড়ালো। ছোট মেয়ে ততক্ষণে বাবার সাথে বেরিয়ে গেছে। মৌনতা তাকিয়ে রইল নিশাতের গমনের পানে। খালামণি, কি বোঝাতে চাইছো? এই অস্থিরতার অন্য নাম কি? এরোজের অভিমান দীর্ঘ হলো। মৌনতা অস্থিরতাও ঠিক ততটা তীব্র হলো। 4 দিন নিমিষে ফুরিয়ে গেল। হসপিটালে ঢোকার আগে মৌনতা দীর্ঘ বিচ্ছেদের একটা ক্লান্তি ভরা নিঃশ্বাস ফেলে নায়েলকে বুকে জড়িয়ে নিল। চোখে মুখে অজস্র চুমু দিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, মাম্মা, খুব তাড়াতাড়ি চলে আসবো, ওকে? তুমি গুড গার্ল হয়ে থাকবে, সবসময় নানু আর ছোট পাপার কাছে থাকবে। নায়েল ঠোঁট উল্টালো। ঘন পল্লব বারংবার নেড়ে কান্না চেপে বলল, কেন বারবার ছেলে চলে যাও? লড়ার দ্বন্দ্ব আজও গেল না নায়েলের। মৌনতা অশ্রুভেজা নয়নে চেয়ে ম্লান হেসে বলল, এটাই যে মাম্মার ভাগ্য। তুমি আল্লাহর কাছে প্রে করবে যে আল্লাহ প্লিজ আমার মাম্মাকে সুস্থ করে দাও, তাহলে দেখবে মাম্মার কখনো ছেড়ে যাবে না তোমায়। নিশাত আর নিশান্ত তারা দিল। ভাবি, রাত 9টার মধ্যে তোমার কেবিনে থাকতে হবে। অলরেডি 8:58 বাজে। মৌনতা মেয়ের ললাটে আরেকটু চুম্বন এঁকে দিয়ে বুক ভরে মেয়ের সুঘ্রাণ শুষে নিল। নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ ও মায়া ভরা সুঘ্রাণ। মাম্মা আসছি, তোমার সাথে ফোনে কথা বলবো, কি? যাও, নানুর কোলে যাও। নায়েলকে মাসুমা কোলে তুলে নিল। মৌনতা ভেতরে ঢুকে গেল। নায়েল সেদিকে চেয়ে রইল অভিমানী ভেজা চোখে। পরপরই ঘাড় উঁচিয়ে তাকালো তমসাবৃত আকাশপানে। শিশুসুলভ অবোধ কণ্ঠে ডাকলো, এই আল্লাহ, শুনছো? আমার মাম্মা কেন আমায় ছেড়ে চলে যায় বারবার? মাম্মাকে সুস্থ করে দাও প্লিজ। নায়েল মাম্মাকে মিস করে। তুমি তো বেবিদের খুব ভালোবাসো, তাই না? আমার
শুনবে না? মাসুমা চোখ ভিজে উঠল নাতনির আকুতিতে। তিনি তার গালে অজস্র চুমু দিয়ে বললেন, শুনবে নানুমণি, অবশ্যই শুনবে। আল্লাহ কখনো বেবিদের কথা ফিরিয়ে দেয় না। নাইলের মুখে হাসি ফুটে উঠল। তাই? হুম। কবে শুনবে? তুমি রোজ আল্লাহর কাছে বলবে, দেখবে একদিন তোমার প্রে শুনে নিয়েছে আল্লাহ। ও ওকে, থ্যাংক ইউ আল্লাহ। আমি রোজ তোমার কাছে মাম্মাকে চাইবো। নাইলের মন খারাপ ভালো হয়ে গেল, কারণ তার কাছে এমন এক বিস্ময়কর সৃষ্টিকর্তা আছেন যার কাছে জগতের সকল অসম্ভব কিছু নির্দ্বিধায় চাওয়া যায়। আর এটা বোধহয় মানুষের অর্ধেক মানসিক শান্তি নিশ্চিতকরণের জন্যই যথেষ্ট। আমাদের চাওয়ার জন্য এমন এক বিস্ময়কর সৃষ্টিকর্তা রয়েছেন যার কাছে আমরা যখন যা ইচ্ছা তাই চাইতে পারি। রাত 11টা বেজে গেল। মৌনতার কেমোর প্রস্তুতি নিতে নিশান্ত, তার স্বামী আর নিশা ততক্ষণ সেখানে উপস্থিত ছিল, যতক্ষণ পর্যন্ত না মৌনতা ঘুমিয়ে যায়। সকল টেস্টের আশানুরূপ ফলাফল পেয়ে রাত 12টা নাগাদ মৌনতার কেমো শুরু হলো। হাসপাতালের সেই যান্ত্রিক কক্ষ, কেমোর অসহনীয় গন্ধ আর নিজের ফ্যাকাশে হয়ে যাওয়া অস্তিত্বের মাঝেও ছিল এক অদ্ভুত অস্থিরতা। ভালোবাসি ভালোবাসি এ বলে রব তোলা মানুষটা একবারও তো আসলো না। অভিমান জমলো, অপেক্ষা নামক অদ্ভুত অনুভূতি জেঁকে বসলো। এমনটা তো হওয়ার কথা নয়। এটা কি শুধুই হঠাৎ বদলে যাওয়া অভ্যাসের রেশ, নাকি অন্য কিছু? অপেক্ষা করতে করতে আখিদের তেজ হারালো, কিন্তু অপেক্ষা ফুরালো না। ভালোবাসা মানে কি? যে অন্য কারোর মায়ায় নিজেকে খুইয়ে বসে, ভীষণ বাজেভাবে খুইয়ে বসে। মৌনতা আদতেও জানে না ভালোবাসা কি। জানলে হয়তো সে এরোজের ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করতে পারত না। সে শুধু জানে সময়ের সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়, যেটা এরোজকে ভীষণ দুঃখ দেয়। বরাবরের মতোই মৌনতা এরোজকে তখন কাছে পেয়েছে যখন সে ভীষণ অসহায়, হোক সেটা আর্থিকভাবে কিংবা শারীরিকভাবে। সময় গড়ায়, আর সময়ের সাথে সাথে কেমোর অসহনীয় প্রতিক্রিয়ায় মৌনতা একটু একটু করে বাঁচার আশা ভুলতে শুরু করলো। নিজের সাথে লড়াই করে 3টা কেমো মৌনতা খুব দুঃসাহসিকতার সাথে লড়লেও তার মাঝে আর শক্তি ছিল না কেমোর বিরুদ্ধে লড়ার। জিহবায় পানির ছোঁয়া পেলেও গলগল করে বমি করে দিচ্ছে। বমি করতে করতে দৈহিক যন্ত্রণায় তখন মেঝেতে পড়ে ছটফট করছিল মৌনতা। ঠিক তখনই বরাবরের মতোই কেউ সবেগে তাকে আঁকলে নিল বক্ষ মাঝে। আগলে নেওয়া দেহটিকে আরাম দিতে দিতে এরোজ ধিমি কণ্ঠে বলল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আর একটু ধৈর্য ধরুন, আর মাত্র 3 দিন, তারপরে এইগুলো কমে যাবে। নেহায়েতি সান্ত্বনা ছিল। মৌনতা তো জানে এই যন্ত্রণার সময়সীমা আগামী 12 দিন কিংবা তার বেশি। প্রচন্ড যন্ত্রণার মাঝে মাথায় কেউ ভরসার হাত রাখলে বোধহয় অর্ধেক যন্ত্রণা কমে যায়। কি অদ্ভুত শক্তি! এমনই শক্তির বলে মৌনতা দীর্ঘ 3.5 মাস লড়েছে। মাথায় অনবরত হাত বুলানোর আরামদায়ক আবেশে মৌনতা ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল, কিন্তু মিনিটের মাঝে আবার তার আরামটুকু মিলিয়ে গেল। ফের পেট উগড়ে বের হয়ে আসলো। পুনরায় লাগাতার 5 মিনিট যাবৎ বমি করে মৌনতার বলহীন দেহটা ভর ছেড়ে দিল পুরুষালী বাহুডোরে। বদ্ধ নেত্রের কার্নিশ বেয়ে টপটপিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। অনুনয় করে ফিসফিসিয়ে বলল, ডক্টরকে একটু বলুন না, আমি যেন একটু ঘুমের ওষুধ দেয়। আমি আর সহ্য করতে পারছি না। ধূসর নেত্রদয়ে রক্তিম আভা নেমে এলো সেই ছটফটানি ভরা আকুতিতে। অনবরত মাথায় হাত বুলাতে বুলাতে ক্ষীণ স্বরে বলল, ঘুমের ঔষধ দেওয়া যাবে না, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রুগ্ন দেহটি তখন দৈহিক যন্ত্রণায় অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠেছে। এরোজ নার্সের দিকে তাকিয়ে বলল, একটা ভেজা টাওয়াল দিন। নার্স বলল, ওনাকে বেডে শুইয়ে দিন প্লিজ, সেন্ট্রাল লাইনে টান লাগলে সমস্যা হয়ে যাবে। এরোজ অশ্রু ভেজা নয়নে বলল, দেখছেন না সে কষ্টে ছটফট করছে, বিছানায় স্থির হয়ে শুয়ে থাকবে কি করে? সেন্ট্রাল লাইনে টান লাগবে না, আমি দেখে রাখবো, আপনাকে যেটা বলেছি সেটা করুন। নার্স টাওয়েল ভিজিয়ে এনে দিল। এরোজ খুব সাবধানে মাথা মুখ ঘাড় মুছিয়ে দিতে শুরু করলো। একটু আরাম, একটু ভরসা স্থল, আর মাথার উপর একটা হাত পেতে মৌনতার যন্ত্রণা ফিকে হয়ে আসলো। ক্ষীণ সুখ যে অসহনীয় দুঃখকেও হার মানাতে পারে, সেই উপলব্ধিটুকু হওয়ার আগেই মৌনতার হাত পা ছেড়ে দিল। নিমিষেই গভীর ঘুমে তলিয়ে যাওয়া মুখটির দিকে অনিমেষ চেয়ে নার্স আবারও বলল, এখন ওনাকে বিছানায় শুয়ে দিন। এখানেই থাকুন। এরোজ আরো দৃঢ়ভাবে আগলে নিয়ে বলল, একটা হাত অনবরত তখনও মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। জগতে সবার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো একজন মানুষ থাকা প্রয়োজন, তবে হয়তো
কোমার মধ্যে অসহনীয় প্রতিক্রিয়ায় হার মেনে যেত। ঠিক যেমনটা মনতার দুঃখরা হার মানল। প্রিয় মানুষটি কাছে আছে, বুকে আছে, তবুও যেন তার নয়। এই এক ব্যথা এরোজকে আরো বাজেভাবে ভেঙে দিচ্ছিল। সব থেকেও কিছুই নেই, এই অনুভূতি এতটা বিদঘুটে কেন? রাতের অর্ধপ্রহরটুকু সেভাবেই মেঝেতে প্রশস্ত বুকে কেটে গেল মৌনতার। দীর্ঘক্ষণ আরামের ঘুম সে হারাম হয়ে গিয়েছিল যেদিন সে বিয়ে নামক বিদঘুটে বন্ধনে আবদ্ধ হয়েছিল। আজও মৌনতা দীর্ঘক্ষণ ঘুমাতে পারল না। টিমটিমে আলোয় চোখ মেলে তাকাতে দৃষ্টিসীমায় ভেসে উঠল দুটি ধূসর রাত জাগা লালচে নেত্র। এই চোখটি ইদানিং তার একটিমাত্র আরামদায়ক দৃশ্য হয়ে উঠেছে, তার বদভ্যাস হয়ে উঠেছে। সুখ দুঃখে যন্ত্রণায় সবসময় এই চোখ দুটো তার উপরে নিবদ্ধ থাকে। আগে লজ্জা পেত, কিন্তু এখন আর লজ্জা হয় না, করুণা হয়। ভুল মানুষকে ভালোবাসার নীল ব্যথায় জর্জরিত পুরুষটির জন্য তার ভীষণ কষ্ট হয়। মনতা এক দৃষ্টিতে চেয়ে রইল অশ্রু ভেজা নয়ন পানে। যখন তার সব ছিল তখন কেউ একটু তাকে ভালোবাসা তোর মাথায় হাতও রাখেনি, কিন্তু এখন তার কিছু নেই, অথচ এই মানুষটা তার জন্যে কাঁদছে। সে অতি ক্ষীণস্বরে বলে উঠল, এক ভাই ভেঙে টুকরো টুকরো করে দেয়, আর এক ভাই সেই টুকরোগুলো জোড়া লাগাতে চায়। জীবনটা কি জটিল, তাই না? এরোজ ম্লান হেসে বলল, আর আপনি তখনও বোকা ছিলেন, আজও বোকাই আছেন। তখন ভুল মানুষকে ভালোবেসে বোকামি করেছেন, এখন সঠিক মানুষকে ভালো না বেসে বোকামি করছেন। অথচ ভালোবাসা নামটা শুনলে আমার ভয় হয়। মনতার চোখের কোল ঘেঁষে নোনা জল গড়িয়ে পড়ল। এরোজ অশ্রুসিক্ত নয়নে চেয়ে আবদারে সুরে বলল, জীবনের শেষ লহমাটুকু আমার নামে করে দিন না। মৌনতা স্মিত হেসে বলল, আমি ডিভোর্সি। চলুন বিয়ে করি। যেদিন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলবো সেদিনের তকমা চিরতরে মুছে যাবে। আমার একটা সন্তান রয়েছে। আমি তার বেস্ট পাপা হব। আমার দৈহিক সৌন্দর্য নেই, মাতৃত্বের দাগ স্পষ্ট। এরোজ ম্লান হেসে বলল, মাতৃত্বের কষ্ট দাগ বহন করার এই ত্যাগ ও ধৈর্যের কারণে সৃষ্টিকর্তা যখন আপনাকে সম্মানিত করবে আমি তখন চোখ ভরে দেখব। আমি তো ভালোবেসেছিলাম দৈহিক সৌন্দর্য থাকাকালীন, না থাকাকালীন। তবে কি যায় আসে দৈহিক সৌন্দর্য থাকুক বা না থাকুক? আমি না হয় আমার সৌন্দর্য আপনাকে রাঙিয়ে তুলব। মনতা এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুরুষালী দৃঢ় মুখ পানে সর্বশান্ত সেই মৃতপ্রায় চাহনিতে। পুরুষটির বুকে কাঁপন ধরে, ভয়ে কুকড়ে যায় অন্তঃস্থল। চোখের কোণা ছলছল করে ওঠে, তবুও অষ্টদয় থেকে হাসি সরে না। মনতা ক্ষীণ স্বরে বলল, আমি মৃত্যু পথযাত্রী। এরোজ গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছতে মুছতে বলল, আমি সেই পথের সঙ্গী হব। যত অশ্রু মোছা হয় ততই যেন আরো অশ্রু গড়ায়। চোখের কোণে জমা অশ্রুগুলো তখন অঝরে ঝরছে। মনতা পুনশ্চ বলল, আমি একটা লাল শাড়ি পরে বউ সাজবো। আমি লাল শাড়ি কিনে আনব। হাত ভর্তি চুড়ি পরবো, আর আপনি তা ফুরসত নিয়ে চোখ ভরে দেখবেন। আমি অক্লান্ত অফুরন্ত সময় নিয়ে চুরি পরা সেই হাত মুগ্ধ হয়ে দেখব। আমি অনেকগুলো গোলাপ ফুল দিয়ে মাথায় খোপা বাঁধবো। সেই লগ্নে এরোজ থমকালো, কেননা নারীটির মাথায় তখন একটা চুলের উপস্থিতি নেই। সে অসহায়ত্ব নিয়েই বলল, খোপার থেকে লাল ঘোমটা বেশি সুন্দর। আপনি লাল ঘোমটা দিয়ে একটা লাল টুকটুকে বউ সাজবেন। সহসা মৌনতা হু করে কেঁদে উঠল। এরোজও কাঁদে। মৌনতা ক্রন্দনরত গলায় বলল, আমি খোপাতে খুব সুন্দর লাগে। প্রেক্ষিতে এরোজ দৃঢ় কণ্ঠে বলল, আপনাকে সবকিছুতে সবভাবে সুন্দর লাগে। এক সপ্তাহ যাবৎ মৌনতা একটু বেশি অসুস্থ। তার শরীর আর কেমোর যন্ত্রণা নিতে পারছে না। আর দুটো কেমো নেওয়ার মতো শক্তি আর সাহস একটাও তার মাঝে নেই। কিন্তু তাকে বাঁচতে হলে এই সেশন সম্পূর্ণ করতেই হবে। সে স্টেপ ডাউন করতে পারবে না। এক সপ্তাহ বাদে সে 15 দিনের জন্য ছুটি পাবে। 2 দিন হলো তার গলদেশ থেকে সেন্ট্রাল লাইন খুলে ফেলা হয়েছে। এখন কষ্ট হলেও সে ছটফট করতে পারে, এক জায়গা থেকে অন্যত্র যেতে পারে। এক দফা বমি করে মৌনতা হসপিটালের বেড আঁকড়ে ধরে নুইয়ে দাঁড়িয়ে রইল। একজন নার্স সর্বক্ষণ তার পাশে থাকে, কিন্তু তার কাছে মৌনতা যন্ত্রণা কমানোর মতো কিছুই থাকে না। আজ ওই মানুষটা আসেনি তার মাথায় হাত বুলিয়ে দিতে। হয়তো ব্যস্ত, কত দায়িত্ব পালন করে, কখনো বাবা, কখনো ছেলে, কখনো ভাই, কখনো এক উন্মাদ প্রেমিক। ম্লান হেসে উঠল মৌনতা। সাথে সাথে মুখ দিয়ে শ্বাস করা অবস্থায় লালা গড়িয়ে পড়ল বেসিনে। বেড সংলগ্ন বেসিন রয়েছে তার জন্য। তার মধ্যে লীরা ব্যস্ত ভঙ্গিতে তার কেবিনে উকি দিল। তাদের কাছে এই দৃশ্য বড্ড স্বাভাবিক হওয়ায় সে বেশ হাস্যোজ্জ্বল কণ্ঠে ডাকল, হেই মৌন। মৌনতার ঝুঁকে বসা অবস্থায়
ফিরে তাকালো, ক্ষীণ হেসে প্রত্যুত্তর করলো, হ্যালো লীরা। কষ্ট হচ্ছে? আমার জীবনের আরেক নাম কষ্ট, কোনো ব্যাপার না। লীরা মৃদু হেসে বলল, বাইরে যাবে? এখন? হ্যাঁ, 10 মিনিটের জন্য, এসো। লীরা এগিয়ে এলো। মৌনতার পরনে গোড়ালি পর্যন্ত হালকা নীলাভ হসপিটাল পোশাক। লীরা তাকে মুছিয়ে দিয়ে তার মুখে একটা ভিটামিন সি ট্যাবলেট ঢুকিয়ে দিল। অতঃপর সাথে করে আনা হুইল চেয়ারে বসালো। মৌনতার শরীরে এখন হাঁটার মতো শক্তিটুকুও নেই। প্রধান ফটকের কাছে আসতেই মৌনতা বলল, এখানে কেন এনেছো? ডক্টর কিছু বলবে না? না, 10 মিনিটের জন্য ডক্টর অনুমতি দিয়েছে। হয়তো এরপর তোমার আরেকটু কঠোর কিছু নিয়মের মাঝে রাখবেন। কিন্তু কেন? এই প্রশ্নের জবাব পেল 1 মিনিট যেতে। লীরা যতই তাকে রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সে ততটাই মুগ্ধ হচ্ছিল। চোখের মণিতে ভাসছে কিছু আগুনের গোলা। না না, ওগুলো ফানুস। রাত 12টা 1 মিনিটে হঠাৎ করে আকাশে অজস্র ফানুসের মাঝে হঠাৎ করেই অম্বরে বিকট শব্দে একটা বাজি ফুটলো। সাথে সাথে অম্বরে ভেসে উঠলো হ্যাপি বার্থডে নামক ছোট্ট একটা বিষ। মৌনতা হেসে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।